বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিভিন্ন বিশ্লেষকদের মতামত ও উপস্থাপনায় মানুষের জন্যই মানুষ এমজেএম টিভি। মানুষের জন্যই মানুষ এমজেএম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কী? রাজপথের আন্দোলন থেকে উঠে আসা একটি তরুণ রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে বড় একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত কি হতে পারবে নাকি খসে পড়বে? শুরু করছি আজকের প্রথম পর্ব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমরা দুটি পর্বে করব। প্রথম পর্বে আমাদের যে আলোচনা থাকছে তা নিম্নে আলোচনা করা হলো। অল্প সময়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও শেষ পর্যন্ত দলটি বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক বাস্তবতার চাপে ছোট রাজনৈতিক শক্তিতে পরিণত হবে নাকি বড় রাজনৈতিক দলে পরিণত হবে? এনসিপি কি ভবিষ্যৎ সরকার গঠনের মতো অবস্থানে যেতে পারবে? তারা কি বিভিন্ন ও বিএনপি ও জামাতের বাইরে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে নাকি জোটের রাজনীতির উপর নির্ভরশীল হয়ে পড়বে? আজকের প্রতিবেদনে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এখানে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না, বরং এনসিপির উত্থান, নির্বাচনী ফলাফল, সাংগঠনিক শক্তি, নেতৃত্ব, রাজনৈতিক জোটনীতি, সমালোচনা এবং ভবিষ্যতের সম্ভাবনা এবং এনসিপির বর্তমান নেতাদের আচরণ, গতিবিধি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এনসিপির জন্ম যেভাবে, এনসিপির মূলত বাংলাদেশের 2024 সালের ছাত্র জনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই আন্দোলনের মধ্য দিয়ে একদল তরুণ রাজনৈতিক নেতৃত্ব জাতীয় পর্যায়ে সামনে আসে। পরবর্তীতে সেই আন্দোলনের নেতৃত্বে একটি অংশ প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে নতুন রাজনৈতিক শক্তি গঠনের সিদ্ধান্ত নেয়। 2025 সালে ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতৃত্ব উঠে আসে নাহিদ ইসলাম, আন্দোলন থেকে উঠে আসা বেশ কয়েকজন তরুণ। দলটির নিজের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রীয় সংস্কার, জবাবদিহি, দুর্নীতি বিরোধী অবস্থান এবং একটি নতুন বাংলাদেশের নির্মাণের সঙ্গে যুক্ত করে। এনসিপির ঘোষিত রাজনৈতিক দর্শনে নতুন সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, গণতন্ত্র শক্তিশালী করা, দুর্নীতি প্রতিরোধ করা, স্থানীয় সরকার শক্তিশালী করা, তরুণদের কর্মসংস্থান এবং নাগরিক অধিকার সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক পেয়েছে তাদের কাছে। দলটির সামনে শুরু থেকেই ছিল একটি বড় রাজনৈতিক স্বপ্ন। প্রশ্ন হলো, স্বপ্ন আর বাস্তব রাজনীতি কি এক জিনিস? প্রিয় বন্ধুরা, আন্দোলনের জনপ্রিয়তা কি ভোটের রূপান্তর করা সম্ভব? এখানে এনসিপির প্রথম বড় পরীক্ষা। রাজপথে জনপ্রিয়তা হওয়া এবং নির্বাচনে ভোট পাওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটি আন্দোলনের সময় মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয় সেটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমর্থনে পরিণত করতে হলে প্রয়োজনীয় শক্তিশালী সংগঠন, প্রয়োজনীয় ইউনিয়ন পর্যায়ে কর্মী, প্রয়োজন গ্রামগঞ্জে রাজনৈতিক উপস্থিতি, প্রয়োজন স্থানীয় পর্যায়ের নেতৃত্ব, প্রয়োজন নির্বাচনী মেশিনারি, প্রয়োজন যোগ্য নেতৃত্ব, প্রয়োজন বলিষ্ঠ কণ্ঠস্বর, আর প্রয়োজন এমন একটি রাজনৈতিক বার্তা যা শুধু তরুণদের নয়, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী, চাকরিজীবী, মধ্যবিত্ত এবং বয়স্ক ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হয়। প্রিয় বন্ধুরা, এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল এখানেই। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও নির্বাচনের আগে এনসিপি এমন পর্যায়ের তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেনি যাতে তারা এককভাবে বড় পরিসরে জাতীয় নির্বাচন করতে পারে। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দলটির সমর্থন ও এক অঙ্কের নিচে বা কাছাকাছি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রাজনীতিতে জনপ্রিয়তা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সংগঠন। 2026 সালের নির্বাচন 6 আসনের বাস্তবতা। এরপর আসে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন। এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের নেতাদের জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নেয়।
মোট 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি এর মধ্যে 6টি আসন জয় পায় এনসিপি। একটি রাজনৈতিক দলের জন্য 6টি সংসদীয় আসন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অর্জন, কারণ দলটি তখন প্রতিষ্ঠার পর বেশি সময় পার করতে পারেনি। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন আছে, মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 6টি আসন পাওয়া কি একটি জাতীয় রাজনৈতিক দলের শক্তির প্রকৃত পরিমাপ, নাকি জোটের সমীকরণে কারণে এই ফলাফল সম্ভব? এই দুয়ের ব্যাখ্যার মধ্যে পার্থক্যটাই এনসিপির ভবিষ্যৎ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এনসিপির পক্ষের নেতারা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে সংসদে 6 জন প্রতিনিধি পাঠাতে পারা দলটির জন্য বড় সাফল্য। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, একটি শক্তিশালী স্বতন্ত্র রাজনৈতিক দল হিসাবে প্রমাণিত হতে হলে ভবিষ্যতে এনসিপিকে জোটের বাইরে নিজেদের সাংগঠনিক শক্তি দেখাতে হবে। আল জাজিরার প্রতিবেদনে রাজনৈতিক বিজ্ঞানী অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, সংসদে প্রবেশ এনসিপির জন্য ইতিবাচক সূচনা হলেও সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে একটি শক্তিশালী স্বাধীন তৃতীয় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা সীমিত। তবে দলটির নিজেদের অবস্থান পরিষ্কার করতে এবং সংগঠন শক্তিশালী করতে পারলে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রিয় বন্ধুগণ, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এনসিপির মধ্যে শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন তাদের মধ্যে তাদের বাগ বিতন্দিতা এবং কথাবার্তার মধ্যে যে ঝামেলা, যে ধরনের অসভ্যতা সাধারণ জনগণ ফেস করছে, সামনে এনসিপির জন্য কঠিন সময় অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিশেষ করে এনসিপির নেতাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বিভাজিত রয়েছে। ওনার বক্তব্যের কারণে এনসিপির ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, কারণ উনি যে বক্তব্য প্রদান করেন থাকেন তার মুখের শালীনতা, ভদ্রতা কোনোটাই দেখা যায় না। এটি সাধারণ বিশ্লেষকরা চরমভাবে সমালোচনা করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা পার্ট 2 নিয়ে আসব। এনসিপির ইতিবাচক দিক, 6টি আসনের সাফল্য নাকি সতর্কতা, সবচেয়ে বড় প্রশ্ন জামাতের সঙ্গে জোট নাকি জোটের কারণে এনসিপির কী লাভ। এছাড়া রয়েছে অভ্যন্তরীণ ঐক্য, আরেকটি বড় পরীক্ষা। তরুণ ভোটাররাই কি এনসিপির সবচেয়ে বড় শক্তি? এসব বাকি বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন। আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।